নিজ নিজ শর্তে অনড় হামাস ইসরায়েল ভেস্তে যেতে বসেছে গাজা যুদ্ধবিরতির আলোচনা। দখলদারদের হামলায় একদিনে নিহত আরও শতাধিক। লেবাননে চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের মদদেই হয় সন্ত্রাসী কর্মকাণ্ড, দাবি পাকিস্তানের। পেহেলগামের হামলায় জড়িতদের তথ্য লুকাচ্ছে নয়াদিল্লি, অভিযোগ বিলাওয়াল ভুট্টোর। একের পর এক দেশে ট্রাম্পের শুল্ক ঝড়, ব্রাজিলের ওপর 50% কর আরোপের হুঁশিয়ারি। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে পাল্টা ব্যবস্থার হুমকি লুলার। এবং যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় প্রাণহানি বেড়ে 119, এখনও নিখোঁজ 173। নিউ মেক্সিকোতে 3 জনের মৃত্যু। টানা বৃষ্টিতে ডুবেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। আবারও গাজায় যুদ্ধ বিরতির আলোচনা ভেস্তে যেতে বসেছে। বিবিসি বলছে, ইসরায়েল হামাস নিজেদের দেয়া শর্তে অনড় থাকায় চুক্তিতে পৌঁছানো যাচ্ছে না। এমন পরিস্থিতিতেও গাজায় দখলদার বাহিনীর আগ্রাসনে আরও 105 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত 500-র বেশি। হামাসের পাল্টা হামলায় নিহত হয়েছে 5 ইসরায়েলি সেনা। অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে ঢুকে হিজবুল্লাহর ঘাঁটিতে বিশেষ অভিযান চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। বুধবারও উপত্যকার মধ্যাঞ্চল কেঁপে ওঠে ইসরায়েলি বিমান হামলায়। খান ইউনিস, আল শাতি শরণার্থী শিবির সহ বিভিন্ন জায়গায় এদিন হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে নিহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি, আহত 500-র বেশি। পাল্টা হামলা চালিয়েছে হামাসও। গাজার উত্তরাঞ্চলের শহর বেইত হানুনে তাদের হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা হতাহতের খবর পাওয়া গেছে, যদিও এ বিষয়ে কিছু জানায়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই পরিস্থিতির মধ্যেই কাতারের দোহায় চলছে হামাস ইসরায়েল যুদ্ধবিরতির পরোক্ষ আলোচনা। তবে এখন পর্যন্ত চুক্তিতে পৌঁছানো যায়নি। হামাস জানিয়েছে তারা 10 জিম্মি মুক্তির প্রস্তাব দিলেও স্থায়ীভাবে সংঘাত বন্ধের বিষয়ে এখনও আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তার লক্ষ্য বন্দীদের মুক্ত করে হামাস নির্মূল করা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একই কৌশলে এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোর করে নয়, বরং তাদের সম্মতি নিয়েই স্থানান্তর করা হবে বলে দাবি করেন নেতানিয়াহু। তবে ফিলিস্তিনের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন করে শুরু হওয়া আলোচনা স্থগিত হয়ে গেছে। উত্তেজনা বেড়েছে লেবাননেও। দেশটির দক্ষিণাঞ্চলে ঢুকে হিজবুল্লাহর ঘাঁটিতে বিশেষ অভিযান চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। তবে এতে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এটাই গেল বছরের নভেম্বরের যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলের প্রথম স্থল অভিযান। বৈরুত বলছে, এই হামলা কেবল যুদ্ধবিরতির লঙ্ঘন নয়, তাদের সার্বভৌমত্বেরও অবমাননা। অন্যদিকে লোহিত সাগরে একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে হাউথি বিদ্রোহীরা। এই ঘটনায় কয়েকজন নিহত হয়েছেন। হামলার পর জাহাজটি ডুবে গেছে বলে দাবি করেছে হাউথি। এই ঘটনায় এখনও কয়েকজন নিখোঁজ আছেন বলে জানা গেছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পাকিস্তানকে অস্থির রাখতে চায় বলে মন্তব্য করেছেন পাক সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি দাবি করেন, পাকিস্তানে বিস্ফোরণ, গুপ্ত হত্যা থেকে শুরু করে সন্ত্রাসী তৎপরতায় ভারতীয় গোয়েন্দা সংস্থা এর প্রত্যক্ষ মদত রয়েছে। অন্যদিকে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বলেছেন, গেল এপ্রিলে পেহেলগামে হামলার সঙ্গে তার দেশ জড়িত ছিল না। ভারত সরকার হামলায় জড়িতদের বিষয়ে কোনো তথ্য দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। ভারত পাকিস্তান সম্পর্কে উত্তেজনা আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে। সম্প্রতি দুই প্রতিবেশী দেশের মধ্যকার সংঘাত থামলেও কথার লড়াই চলছেই। সম্প্রতি আল জাজিরাকে একান্ত সাক্ষাৎকার দেন পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এ সময় সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের কড়া সমালোচনা করেন তিনি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে পাকিস্তানে সন্ত্রাসবাদের প্রধান স্থপতি আখ্যা দিয়ে শরীফ চৌধুরী দাবি করেন, পাকিস্তানে বিস্ফোরণ, গণহত্যা থেকে শুরু করে সন্ত্রাসী তৎপরতায় ভারতের গোয়েন্দা সংস্থা এর প্রত্যক্ষ মদত রয়েছে। তিনি ফিতনা আল খারেজি ও ফিতনা আল হিন্দুস্তান নামের সংগঠনগুলোর সঙ্গে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগও তোলেন।
শরীফ চৌধুরী অভিযোগ করে বলেন, ভারতের লক্ষ্য হচ্ছে পাকিস্তানকে স্থায়ীভাবে সন্ত্রাসবাদের জালে জড়িয়ে রাখা, যাতে দেশটি এগিয়ে যেতে না পারে। এর মধ্য দিয়ে ভারত আঞ্চলিক আধিপত্য বিস্তার করতে চায়। তার আরও অভিযোগ, ভারত সরকারের এই মনোভাব যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে পরিস্থিতিকে। তবে পাকিস্তান বরাবরই এই উত্তেজনায় পা না দিয়ে পরিপক্ব আচরণ করছে বলেও দাবি করেন পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র। এদিকে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বলেছেন, গেল এপ্রিলে পেহেলগামে হামলার পর পাকিস্তান আন্তর্জাতিক তদন্তে সম্মত হলেও ভারত সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এমনকি হামলায় জড়িতদের পরিচয় ভারত সরকার প্রকাশ করছে না বলেও অভিযোগ করেন তিনি। হামলার সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার দাবি করলেও ভারত এখন পর্যন্ত কোনো প্রমাণ হাজির করতে পারেনি বলেও জানান বিলাওয়াল ভুট্টো। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্রের মন্তব্য এবং সাবেক পাক পররাষ্ট্রমন্ত্রীর কথার কোনো জবাব এখনও দেয়নি নয়াদিল্লি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। একের পর এক দেশে ট্রাম্পের শুল্ক ঝড়। নতুন করে আরও 8টি দেশের সরকার প্রধানকে শুল্কের নোটিশ পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকায় রয়েছে ব্রাজিল, ইরাক, লিবিয়া, ফিলিপিন্স সহ একাধিক দেশ। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে গুরুতর অবিচারের অভিযোগ, দেশটির ওপর সর্বোচ্চ 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্রাজিলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ করে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক দেশের উপর উচ্চ শুল্ক আরোপ করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 67%, that's tariff. চলতি বছরে শুল্ক আয়ের লক্ষ্যমাত্রা $30,000 কোটি নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। সেই লক্ষ্য পূরণে চলতি সপ্তাহে 22টি দেশের সরকার প্রধানের কাছে শুল্ক আরোপের চিঠি পাঠিয়েছে হোয়াইট হাউস। চিঠিতে প্রতিটি দেশের জন্য নির্দিষ্ট হারে শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। বুধবার নতুন করে আরও 8টি দেশের ওপর করা হয় শুল্ক আরোপ। নতুন 8টি দেশের তালিকায় থাকা ব্রাজিলের ওপর সর্বোচ্চ 50% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের অভিযোগ, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বোলসোনারোর বিরুদ্ধে চলমান বিচার রাজনৈতিক প্রতিশোধের শামিল। চিঠিতে ট্রাম্প আরও জানান, এই বিচারের অবসান এখনই হওয়া উচিত, না হলে শুল্ক কার্যকরের হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া আফ্রিকার 5টি দেশের নেতার সঙ্গে বৈঠকে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের প্রতি খারাপ আচরণের কারণেও ব্রাজিলের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে যেমন আচরণ করা হয়েছে তার উপর ভিত্তি করেই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমরা আজকেও এমন কিছু দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দিতে যাচ্ছি। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ব্রাজিল আমাদের প্রতি ভালো আচরণ করেনি, একেবারেই না। পাল্টা প্রতিক্রিয়ায় ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ব্রাজিল কোনো বিদেশি চাপ মেনে নেবে না। যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা 50% শুল্ক আরোপের হুমকি দেন তিনি। বর্তমানে ব্রাজিলে মার্কিন পণ্য আমদানির চেয়ে রফতানি বেশি। এক্ষেত্রে ব্রাজিলের অতিরিক্ত শুল্ক আরোপে সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে খোদ মার্কিন অর্থনীতি। এছাড়া শ্রীলঙ্কা, আলজেরিয়া ও ইরাকের ওপর মার্কিন শুল্ক ধরা হয়েছে 30%। মলডোভা, লিবিয়া ও ব্রুনেইয়ের জন্য হার 25%, আর ফিলিপিন্সের ওপর 20% হারে শুল্ক বসানো হয়েছে। ট্রাম্প অবশ্য অন্যান্য দেশকেও সতর্ক করে দিয়েছেন যে যদি তারা যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন করে তবেই এই শুল্ক এড়ানো সম্ভব। আগস্ট মাসের 1 তারিখের মধ্যে কোনো সমঝোতা না হলে এই শুল্ক কার্যকর হবে বলেও সাফ জানিয়ে দেন ট্রাম্প। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আবারও চীন তাইওয়ান উত্তেজনা, সামরিক শক্তি জোরদারে 10 দিনের মহড়া তাইপের। চীনা নৌবাহিনীর হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দাবি। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 119 জন। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 173 জন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। দেশটির আরেক অঙ্গরাজ্য নিউ মেক্সিকোয় আকস্মিক বন্যায় এ পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 35টি ঘরবাড়ি। অন্যদিকে টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় বিপর্যস্ত চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি প্রদেশ।
টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের কয়েকটি প্রদেশ। বুধবার দিনভর প্রবল বর্ষণে শানঝি, চংকিং ও গুইঝু প্রদেশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। রাস্তায় ভেসে যায় যানবাহন। পাহাড় থেকে নামা ঢলে নদীর পাড় ভেঙে গেছে কিছু এলাকায়। শানঝির ওয়েনানে অন্তত 500 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। হুয়াঝু এলাকায় 90 মিনিটে বৃষ্টিপাত হয় 210 মিলিমিটার, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুইঝুতে টানা বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কায় শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়। পানির তোড়ে হাইওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, ধসে গেছে প্রায় 50 মিটার রাস্তা। প্রদেশের বিভিন্ন শহরে দেখা দিয়েছে মারাত্মক জলাবদ্ধতা। চীনা আবহাওয়া বিভাগ পূর্বাভাসে জানিয়েছে ভারী বৃষ্টিপাত আরও কয়েকদিন চলতে পারে, তাই ভূমিধস ও নতুন করে বন্যার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের রুইডেসো গ্রামে আকস্মিক পাহাড়ি ঢলে কয়েকজন প্রাণ হারিয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 35টি ঘরবাড়ি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে রুইডেসো নদীর পানি 1 ঘন্টার মধ্যে প্রায় 20 ফুট বেড়ে যায়। এখনও বন্যা সতর্কতা জারি রেখেছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে আছে ভূমিধসের সতর্কতাও। অন্যদিকে টেক্সাসেও বন্যায় বেড়েছে মৃতের সংখ্যা। নিখোঁজ রয়েছেন শতাধিক। তাদের উদ্ধারে এখনও চলছে অভিযান। শুক্রবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সরকারি চাকরি থেকে কর্মী ছাঁটাই পরিকল্পনায় আরেক ধাপ এগোলো ট্রাম্প প্রশাসন। সর্বোচ্চ আদালতের রায়ে নির্বাহী আদেশের বৈধতা মেলায় নতুন করে শুরু হতে পারে বড় পরিসরের ছাঁটাই প্রক্রিয়া। বিষয়টিকে প্রশাসনের একটি নীতিগত অগ্রগতি হিসেবে দেখা হলেও সংশ্লিষ্টরা বলছেন এতে চাকরি হারাতে পারেন হাজারো মার্কিন। গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের ডজন খানেক দপ্তরে জনবল কমানোর পরিকল্পনা নেওয়া হয়। স্বরাষ্ট্র, পররাষ্ট্র, কৃষি, বাণিজ্য, স্বাস্থ্য, অর্থসহ কয়েকটি মন্ত্রণালয় এই পরিকল্পনার আওতায় ছিল। তবে গেল মে মাসে ক্যালিফোর্নিয়ার একটি আদালত ট্রাম্পের ছাঁটাই পরিকল্পনায় সাময়িক নিষেধাজ্ঞা দিলে বিষয়টি ঝুলে যায়। তবে এবার মার্কিন প্রেসিডেন্টের পক্ষে রায় দিলেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। এক সংক্ষিপ্ত আদেশে সুপ্রিম কোর্ট জানান ট্রাম্প আইনের সীমা অতিক্রম করেননি। প্রেসিডেন্ট মার্কিন কংগ্রেসের পরামর্শ ছাড়াই দপ্তর পুনর্গঠনের নির্দেশ দিতে পারেন না, আগের এমন যুক্তি গ্রহণ করেননি সর্বোচ্চ আদালত। যদিও কোন সংস্থা থেকে কর্মী ছাঁটাই করা যাবে, কত সংখ্যক কর্মী ছাঁটাই করা হতে পারে, সুপ্রিম কোর্ট এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাননি। তবে আগের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় চাকরি হারানোর আশঙ্কা আরও বেড়েছে। আদালতের রায়কে প্রেসিডেন্টের বিজয় বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। বলেছে এটি সরকারি খাতের দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়। তবে কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন আদালতের রায় পেলেও এখনই ছাঁটাই কার্যক্রম শুরু করা যাবে না। আইনি জটিলতা, ইউনিয়ন বিরোধিতা এবং সিভিল সার্ভিস সুরক্ষা বিষয়ক বাধাগুলো ছাঁটাইয়ের সময় ও পরিধি নির্ধারণ করবে। যদিও বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে মার্কিন পররাষ্ট্র দফতর এরই মধ্যে প্রায় 2000 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। মার্কিন সুপ্রিম কোর্টের রায় নিয়ে সতর্ক বার্তা দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের মতে এই সিদ্ধান্তে বড় পরিসরে কর্মী ছাঁটাই ও সরকারি কাঠামো ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। ফরহাদ চৌধুরী, আন্তর্জাতিক সময় আরও থাকছে। দাবদাহে নাকাল ইউরোপ, 10 দিনে 2000-এর বেশি প্রাণহানি। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু ও প্রবীণরা। মানবসৃষ্ট কারণে তাপমাত্রা বেড়েছে 4 ডিগ্রি সেলসিয়াস, বলছে গবেষণা। নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে 10 দিনের সামরিক মহড়া শুরু করেছে তাইওয়ান। এ মহড়ার লক্ষ্য চীনের কোস্টগার্ড এবং আধা সামরিক নৌ ইউনিটের সাম্প্রতিক হয়রানির বিপরীতে বাস্তব প্রতিরোধ গড়ে তোলা। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লে কিভাবে কমান্ডো বিকেন্দ্রীকরণ করা হবে সে বিষয়েও প্রস্তুতি নেওয়া হচ্ছে মহড়ায়। চীনের চাপ যত বাড়ে, তাইওয়ানের প্রতিরক্ষা প্রস্তুতিও ততই জোরালো হয়। এক পক্ষ ইতিহাসের দাবি তোলে, আরেক পক্ষ লড়াই করে স্বাধীন অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। স্থানীয় সময় বুধবার চীনের আগ্রাসী হুমকির বিপরীতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে 10 দিনের সামরিক মহড়া শুরু করে তাইওয়ান। এই মহড়ার লক্ষ্য চীনের কোস্টগার্ড এবং আধা সামরিক নৌ ইউনিটের সাম্প্রতিক হয়রানির বিপরীতে বাস্তব প্রতিরোধ গড়ে তোলা। মূলত চীনের উপকূল ঘেঁষা তাইওয়ানের দ্বীপগুলোতে সম্ভাব্য হামলার আগাম প্রতিক্রিয়ায় এই মহড়া, যেখানে কৌশলগতভাবে মজবুত করা হচ্ছে বন্দর ও অবতরণ উপযোগী এলাকা।
মহড়ায় দ্বীপ জুড়ে বিভিন্ন বন্দরে নৌবাহিনীর জাহাজগুলোকে সক্রিয় অবস্থায় দেখা যায়। পাশাপাশি রিজার্ভ সেনাদের প্রশিক্ষণের জন্য ডাকা হয়। জানা যায় এবছর মহড়ায় প্রায় 22,000 রিজার্ভ সেনা অংশ নিচ্ছেন। এতে যুক্ত হয়েছে মার্কিন তৈরি লকহিড মার্টিনের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম এবং তাইওয়ানে উন্নয়নকৃত স্কাই সোর্ড ক্ষেপণাস্ত্র। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লে কিভাবে কমান্ড বিকেন্দ্রীকরণ করা হবে এ বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে এই মহড়ায়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইতিহাসের ভয়াবহ দাবদাহে মাত্র 10 দিনে ইউরোপ জুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় 2300 জন। নতুন এক গবেষণায় দেখা গেছে এর মধ্যে অন্তত 1500 জনের মৃত্যু সরাসরি জলবায়ু পরিবর্তনের সঙ্গে জড়িত। ইউরোপের 12টি শহর ঘিরে করা এই গবেষণায় বলা হয়েছে মানব সৃষ্ট দূষণের কারণে তাপমাত্রা বেড়েছে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বিগত কয়েকদিন ধরে ইউরোপের বিভিন্ন দেশে তাপমাত্রার পারদ যেন নামছেই না। গরমে দুর্বিষহ সময় পার করছেন স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইতালির বিভিন্ন শহরের বাসিন্দারা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহে ইউরোপের 12টি বড় শহরে প্রাণ হারিয়েছেন আনুমানিক 2300 জন। নতুন এক গবেষণা অনুযায়ী এর মধ্যে অন্তত 1500 জনের মৃত্যু সরাসরি মানুষ সৃষ্ট জলবায়ু পরিবর্তনের সঙ্গে জড়িত। গবেষণায় অংশ নেন যুক্তরাজ্য, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের 5টি প্রতিষ্ঠানের জলবায়ু বিশেষজ্ঞরা। গবেষকরা জানান যদি কার্বন নির্গমন ও জীবাশ্ম জ্বালানি পোড়ানো না হতো তবে এই দাবদাহ 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা থাকতে পারত। বিশেষজ্ঞরা জানান তাপপ্রবাহ সবচেয়ে বেশি ক্ষতি করে শিশু, প্রবীণ, অসুস্থ ও খোলা আকাশের নিচে কাজ করা মানুষদের। শহরগুলোর পিচঢালা রাস্তায় তাপ শোষণ করে নেয়, যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তোলে। এই গবেষণার মৃত্যুর তথ্য ও স্বাস্থ্য মডেল ব্যবহার করে আসল প্রাণহানির পরিমাণের হিসাব করা হয়, কারণ বাস্তব পরিস্থিতিতে তাপপ্রবাহজনিত মৃত্যুর অনেকটাই চুপিসারে বাসা বা হাসপাতালে ঘটে থাকে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস জলবায়ু গবেষণা সংস্থা জানায় 2025 সালের জুন ছিল বিশ্বের 3য় সর্বোচ্চ উষ্ণতম জুন, আর পশ্চিম ইউরোপের ইতিহাসে এটি ছিল সর্বাধিক উষ্ণতম। সাইলেন্ট কিলার নামে পরিচিত এই দাবদাহ মোকাবেলায় ইউরোপের প্রস্তুতি এখনো যথেষ্ট নয় বলে মনে করছেন গবেষকরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের গ্রিন সিটি আলাইনে বাংলাদেশ সমিতির কার্যালয়ে কনসুলার সার্ভিস চালু করেছে বাংলাদেশ দূতাবাস। সপ্তাহের প্রতি শনিবার 7 থেকে 800 প্রবাসী বাংলাদেশি নিয়মিত এই সেবা গ্রহণ করে থাকেন। শুধু তাই নয়, সময় এবং অর্থ বাঁচাতে সকল ডকুমেন্টেশন কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে প্রবাসীদের নিজ নিজ কর্মস্থলে। শিবরিয়াল সাদিকের রিপোর্টে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের সমৃদ্ধ শহর আলাইন। শহরটিতে প্রায় 2.5 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। আগে কনসুলার সার্ভিস গ্রহণের জন্য 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হতো আবুধাবিতে। এক্ষেত্রে সময় এবং অর্থ ব্যয় হতো অনেক বেশি। সমস্যার সমাধানে এবার তাই আলাইন শহরেই কার্যালয় স্থাপন করে দূতাবাসের সহায়তায় কনসুলার সার্ভিস শুরু করেছে আবুধাবি বাংলাদেশ সমিতি। প্রতি শনিবার প্রায় 7 থেকে 800 প্রবাসী এই সেবা গ্রহণ করে থাকেন। বাংলাদেশে এমবাসির একটা সংক্ষিপ্ত রূপ আপনি এটা বলতে পারেন। এমবাসিতে যে ধরনের কনসুলার সুবিধাগুলি দেওয়া হয় তার সবগুলি এখানে আছে। যেমন তাদের এমআরপি করা, তাদের ই পাসপোর্ট করা, তাদের জন্ম নিবন্ধন, এনআইডি, এমনকি আমাদের লেবার উইং থেকে যারা আসেন এখানে তাদের প্রবাসী কল্যাণ কার্ড এবং অন্যান্য যে ফ্যাসিলিটিগুলি আমাদের দেওয়ার কথা উন্নতি থেকে আমরা সবগুলি এখানে দেবার চেষ্টা করি। যতক্ষণ না পর্যন্ত কাজ শেষ না হয়, যতক্ষণ না পর্যন্ত মানুষের সিরিয়াল শেষ না হয়, আমরা এমন একটা দিন গেছে রাত্রে 11:30 বাজে এখানে আমরা ই পাসপোর্ট কার্যকলাপ সমাপ্ত করলাম। কার্যালয়ে ই পাসপোর্ট, এমআরপি, জন্ম নিবন্ধন, প্রবাসী কল্যাণ কার্ড, এনআইডি কার্ড সহ দেয়া হয় বিভিন্ন সেবা গ্রহীতাদের জন্য খোলা হয়েছে অস্থায়ী রেস্টুরেন্টেরও। হাতের কাছে একসঙ্গে সব ধরনের সেবা পেয়ে খুশি প্রবাসীরা। আলাইনে আমরা এখানে কাজ করি, আমার জন্য খুবই সময় বেঁচে যাইতেছে, এখন কি হয়রানিটা কম হচ্ছে। আমাদের জন্য অনেকটাই সুবিধা হয়েছে। যদি সপ্তাহে 2 দিন বা 3 দিন করা যেত তাহলে আরো ভালো হতো। ওরা এত খুশি হয়, অনেক সময় তো আমাদেরকে আপ্যায়ন করতে বসে থাকে। কনসুলার সেবাকে আরো গতিশীল করতে আরব আমিরাতের একটি স্বনামধন্য কুরিয়ার কোম্পানিকে পাসপোর্ট ডেলিভারির দায়িত্ব দেওয়া হয়েছে। মাত্র 15 দিরহামে নিজ কর্মস্থলে পৌঁছে দেওয়া হয় পাসপোর্ট। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।
নতুন করে কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে মালদ্বীপে যাওয়ার আগে কয়েকটি বিষয় যাচাই বাছাইয়ের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। ভিসা ও কাজের ধরন, বেতন ও থাকা খাওয়ার সুযোগ সুবিধা এবং নিয়োগকর্তার স্বাক্ষরিত চুক্তিপত্র সঠিকভাবে যাচাই বাছাই করতে বলা হয়েছে। না হলে মালদ্বীপে গিয়ে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও এক নির্দেশনায় জানান হাই কমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে রিপোর্ট। মালদ্বীপে লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। শ্রমে, ঘামে ভাগ্যের চাকা ঘুরিয়ে ভালো আয়ের আশায় বছরের পর বছর দেশটিতে পাড়ি জমাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। কিন্তু বর্তমানে ভালো নেই দেশটিতে যাওয়া নতুন প্রবাসীরা। বিশেষ করে উন্মুক্ত ভিসায় যারা যান তারাই নানা সমস্যায় জর্জরিত। এই প্রবাসীদের মধ্যে কেউ কেউ কাজ পেলেও অনেকে আবার কাজ ও বৈধ মালিকানা পাচ্ছেন না। তাছাড়া নির্ধারিত সময়েও কাঙ্ক্ষিত কাজ না পেয়ে চরম হতাশায় ভুগছেন অসংখ্য প্রবাসী। এই কারণেই বাংলাদেশ থেকে নতুন করে মালদ্বীপ যাওয়ার আগে সবকিছু যাচাই বাছাই করে দেশটিতে ঢোকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হাই কমিশন। নির্দেশনায় হাইকমিশন আরও জানায়, নতুন চাকরি প্রত্যাশীদের মালদ্বীপ প্রবেশের আগে অবশ্যই জেনে নেওয়া উচিত যে প্রতিষ্ঠানে যাবেন সেখানে পর্যাপ্ত কর্মসংস্থান আছে কিনা, বেতন, থাকা ও খাওয়ার ব্যবস্থা কেমন হবে এবং নিয়োগকর্তার স্বাক্ষরিত চুক্তিপত্র সঠিক কিনা। এসব বিষয় না জানলেও অনেক ধরনের সমস্যায় পড়তে পারেন বলে নির্দেশনায় সতর্ক করা হয়। অনেকদিন ধরে কাজ পাচ্ছেন না এমন বহু প্রবাসী কাজের সন্ধানে ফোন করেন। নতুন করে যারাই আসতে চান তাদের দেখে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মত বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। এজেন্সির মাধ্যমে এসে এখানে কাজ পাইতেছে না, আমাদের বিভ্রান্ত করতে আছে, ভাই কাজ দেন। বিভিন্ন লোকের সমস্যা হইতেছে এবং পুলিশ এর মধ্যে আবার অ্যারেস্টও করতেছে, করে আবার দেশে রিটার্ন পাঠাইতেছে। তো এইটাতে আমাদের আর্থিক এবং আমার দেশের দুর্নাম হইতেছে। হাই কমিশনার যদি অথরাইজ দেন সেই বিষয়ে আপনারা আসবেন, সেই বিষয়ে যদি না আসেন তাহলে সমস্যা পড়বেন। যারা আসবেন নিজ নিজ কোম্পানিতে কাজ করবেন, কোম্পানি ছেড়ে কোথাও যাবেন না, কোম্পানি ছাড়া আপনারা কেউ আসবেন না। বাসস্থান, তাদের বেতনাদি, তাদের যাবতীয় সুবিধা দিয়ে একটু ভালো করে দেখে শুনে আসার জন্য বাংলাদেশ সরকারের প্রতি উদারতা আহ্বান থাকবে। বাংলাদেশ থেকে সবকিছু নিশ্চিত করে মালদ্বীপে প্রবেশের পরামর্শ বাংলাদেশ হাই কমিশনের। কারো মুখের কথায় কোনো কিছু বিশ্বাস করে কিন্তু এখানে আসা যাবে না। আপনাকে যেই ওয়ার্ক পারমিটটি দেওয়া হবে সেখানে যেই সুযোগ সুবিধা বেতন লেখা থাকবে সেটি কিন্তু আপনি পাবেন। আমরা কোনোভাবেই চাই না যে যারা এখানে কাজে আসবেন তারা কোনোভাবেই ফিরে যাবেন। নতুন কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েও কর্মীদের নিয়ম বহির্ভূতভাবে মালদ্বীপে বিভিন্ন ভিসায় নিয়ে প্রতারিত করছেন অনেকে। এ ধরনের কর্মকাণ্ডে মালদ্বীপ বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মত সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মালদ্বীপ। সুইডেনের প্রাচীন গোটল্যান্ড দ্বীপে রয়েছে ইউরোপের সবচেয়ে বড় আইসক্রিমের দোকান, যেখানে ৩৬৫টির বেশি ভিন্ন স্বাদের আইসক্রিম পাওয়া যায়। প্রতিদিন ৬ থেকে ৭ হাজার মানুষ আইসক্রিম খেতে যান সেখানে। পোর্টল্যান্ড থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। ঐতিহ্যে ভরা এক প্রাচীন দ্বীপ সুইডেনের গোটল্যান্ড, যেখানে রয়েছে হাজার বছরের প্রাচীন ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য। তবে এর বাইরেও এই দ্বীপটির আরেকটি বিশেষ দিক হলো এখানে রয়েছে গ্লস ম্যাগাজিনের আইসক্রিম শপ, যেটি ইউরোপের সবচেয়ে বড় আইসক্রিমের দোকান, যেখানে ভ্যানিলা, চকলেট কিংবা ম্যাঙ্গো ছাড়াও রয়েছে এমন ভিন্ন স্বাদের আইসক্রিম যা অবাক করে সেখানকার দর্শনার্থী ও পর্যটকদের। কোকাকোলা, রেডবুল, রসুন, অলিভ অয়েল, লিকারিশ, এমনকি চিলি চকলেট সহ ভিন্ন স্বাদের আইসক্রিম আছে এখানে। শুরুতে 140টি স্বাদের আইসক্রিম নিয়ে শুরু করা এই সব মানুষের চাহিদা অনুযায়ী বর্তমানে তৈরি করছে 365টির বেশি ভিন্ন স্বাদের আইসক্রিম। যে কোনো উৎসব বা চাহিদা অনুযায়ী সময়ে সময়ে ফ্লেভার পরিবর্তন করা হয়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আইসক্রিমের দোকানে। আমাদের কাছে প্রায় 365টি ফ্লেভার আছে। এখানে প্রতিদিন প্রায় 6 থেকে 7 হাজার মানুষ আসেন। ভিন্নধর্মী আইসক্রিমগুলোর স্বাদ উপভোগ করতে সুইডেন ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গ্লস ম্যাগাজিনের আইসক্রিম শপে আসেন হাজারো মানুষ। গ্রীষ্মে প্রতিদিন 6 থেকে 7 হাজার দর্শনার্থী ভিড় করেন এই আইসক্রিম শপে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নিজ নিজ শর্তে অনড় হামাস ইসরায়েল, ভেস্তে যেতে বসেছে গাজা যুদ্ধবিরতির আলোচনা। দখলদারদের হামলায় একদিনে নিহত আরও শতাধিক। লেবাননে চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলে অভিযান। এবং যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় প্রাণহানি বেড়ে 119, এখনও নিখোঁজ 173। নিউ মেক্সিকোতে 3 জনের মৃত্যু। টানা বৃষ্টিতে ডুবেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।